This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগীরথীর উপরে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের টাকা তছরূপ করা হয়েছে বলে অভিযোগ। আর শুরু হতে না হতেই বন্ধ হয়ে গিয়েছে মাটি পরীক্ষার কাজ। টাকা না পাওয়ায় সয়েল টেস্টিং এর কাজ বন্ধ করে প্রতিবাদ জমিদাতাদের একাংশের। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর বড় ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। অভিযোগ উঠছে 2018 সালে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণ করলেও এখনো টাকাই পাননি বহু জমিদাতা। জমিদাতাদের টাকা লুটে পুটে খেয়েছে তৃণমূল নেতারা। তদন্ত হলে সব জেলে যাবে এই কটাক্ষ বিরোধীদের। সেতু নির্মাণের জন্য সব টাকা রাজ্য সরকারের একার পক্ষে দেওয়া সম্ভব নয়, দাবি শান্তিপুরের বিধায়কের। জট কাটিয়ে কবে শুরু হবে কালনা শান্তিপুর ব্রিজের কাজ, সেই প্রশ্ন উঠছে। দীর্ঘদিন থেকে বারবার জেলা পরিষদে গিয়েছি, আমাদের কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ হবে কাল হবে, কিন্তু আমাদের পাত্তা দিইনি। কিন্তু আমাদের বাড়ির টাকা এখনো দেওয়া হয়নি। যেগুলো মাঠের জমি সেই টাকাগুলি সবাই পেমেন্ট হয়ে গিয়েছে বাড়ির ভিটে করে, কিন্তু আমরা নিজের বাড়ির ভিটে আমাদের বাড়ির টাকা পাইনি, বাড়ির ভিটের টাকাও পাইনি। আমরা এখন মানে বেকার হয়ে বসে আছি, বাড়ির ভিটেও কিনতে পারিনি। আপনারা রেজিস্ট্রি করে দিয়েছেন? আমরা রেজিস্ট্রি করিনি এখনো। আমরা কিছু কিছু জায়গা আমরা রেজিস্ট্রি করি না, যেগুলো করেছি সেগুলো টাকা পাইনি। আমাদের দাবি হচ্ছে টাকা দিচ্ছে না। কারা দিচ্ছে না? সরকার দিচ্ছে না টাকা। জমি যে আমাদের রেজিস্ট্রি করে নিয়েছে, জমির যে টাকাটা দিতে হবে সেই টাকাটা দিচ্ছে না। মানে কি চুক্তিতে রেজিস্ট্রি করেছিল? আমাদের চুক্তিতে রেজিস্ট্রি ছিল 100 থেকে 5.5 লাখ টাকা দেওয়ার কথা। তো আমরা সেইতে রাজি হয়েছিলাম। তো 100 থেকে 5.5 লাখ টাকা দেওয়া মানে আমাদের কাছে ইনাফ। তো তাও যথেষ্ট আমরা চেষ্টা করেছি যে আশেপাশে জমি কিনে বসতবাড়ি করতে পারবো। তো সেখানে আমরা রেজিস্ট্রি করে দিয়েছিলাম। রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমাদের টাকা দেয়নি, বলো 15 দিন পরে টাকা দেওয়া হবে। সেখানে আজকে 3 বছর হয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে না। আমরা জমি দিয়েছি সরকারকে, তাই টাকা দিচ্ছে না। কি চুক্তিতে জমিটা দিয়েছিলেন? আমাদের 1 শতক 5.5 লাখ টাকা দিয়ে বাড়ির ভিটে নেবে বলেছিল। আচ্ছা, আমরা বাড়ির ভিটে রেজিস্ট্রি করে নিয়েছি। আমরা এরপরে প্রত্যেক নেতার দূরে দূরে গেছি। অরিন্দম ভট্টাচার্য আমাদের একটু সুরাহা করেছিল, কিন্তু আমাদের এমএলএ কোনো সুরাহা করেনি। এটা সত্য যে সেখানকার যে সমস্ত চাষিরা আজকে বা জমিদাতারা যে সমস্ত আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ আমি সহমত। তার কারণ এলাকার যে স্থানীয় বিধায়ক তিনি বলছেন যে চাষিরা টাকা পেয়ে গেছে। চাষিরা কি তাদের জমির ন্যায্য মূল্য পেয়েছে উনি দাবি করে বলতে পারেন? সেই সমস্ত চাষিদের যে সমস্ত জমি, সেই জমি দালালরা অত্যন্ত স্বল্প মূল্য তাদের কাছে দিয়ে মোটা অঙ্কে সেই জমির শ্রেণী পরিবর্তন করে আজকে সেই জমি তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে এখানে দুর্নীতি করেছে। নিশ্চিতভাবে তারা যখন সরকারকে জমি দিয়েছেন তার আগে বা পরে তো তারা নিশ্চয়ই টাকা পেয়েছেন। তাহলে তারা টাকা যখন কিছু পেয়েছেন, আপনার মুখ থেকে শুনলাম কিছু পেয়েছেন, তো নিশ্চয়ই তাহলে বাকি টাকা আসবে, তখন তারা পেয়ে যাবে। একেবারেই পাননি না, কিছুটা পেয়েছে। তাহলে তারা দিলেন কেন জমিটা? টাকাটা না পেয়ে তারা সরকারকে কেন জমি দিলেন? আমি এই ব্যাপারটা খুব ভালোভাবে জানি, শুধু বিধায়ক হিসেবে না। সরকার আমাদের নিজস্ব জমি দুবার নিয়েছে, একবার 78 সালে, একবার 2012-13 সালে। সেজন্য আমরা টাকা না পেয়ে সরকারকে জমি দেবো কেন? এই মহানুভবতার কারণ কলকাতা পুরসভার 143 নম্বর ওয়ার্ড। এখানে এই 2025 সালেও যাতায়াতের মাধ্যম নৌকা। চারপাশে চড়িয়াল খাল আর মাঝখানে হরিদেবপুর, যেখানে বছরের মাস 6 জাতীয় পরিবহনের নাম হচ্ছে নৌকা। কারণ বর্ষার শুরুতেই সেই যে বৃষ্টি, আর সেই বৃষ্টি থামেও না, অমনি জলের তলায় চলে যায় রাস্তাঘাট। তারপর পুজো পেরিয়ে যায়, কালী পুজো এসে যায়, কিন্তু হরিদেবপুরের রাস্তাঘাটে জমে থাকা জল শুকোয় না। আইডিয়া নেই, কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর। ওখানেও কিন্তু তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা খুব সুন্দর, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। গত মাসের কথা, পুজোর আগে কলকাতার রাস্তাঘাট দেখতে বেরিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাচক্রে সেই হরিদেবপুরেই ঘটে যায় যত কাণ্ড। স্থানীয় বাসিন্দা এগিয়ে এসে প্রশ্ন করেন, দূর দূরান্তের জেলার রাস্তার হালও এমন খারাপ নয় যতটা খারাপ কলকাতার রাস্তাঘাট। উত্তরে ফিরহাদ হাকিম বোঝান, কলকাতা শহরে এমন অনেক সুযোগ সুবিধা আছে যা জেলায় নেই। জেলায় ঝড় হলে বিদ্যুৎ চলে যায়, কলকাতায় যায় না। এই ছবি কলকাতার 143 নম্বর ওয়ার্ডে। ঘটনাচক্রে এই এলাকাও হরিদেবপুর থানার অন্তর্গত, এবং ঘটনাচক্রে এখানকার মানুষ সত্যি ভাগ্যবান। বছরে 6 মাস তারা নৌকায় চড়েন। জেলার মানুষ চড়েন কি? পাড়ার জল যায় না চড়িয়াল খালে, কারণ খাল কেটে নিকাশি ঠিক করার কাজটা অথই জলে। জল জমে রয়েছে
কেউ মানে গৃহবন্দী অবস্থায় আছি, প্রায় অফিসে যেতে হচ্ছে সব গামবুট পরে, না হলে নৌকো করে যেতে হচ্ছে। আমরা কি বলবো, মানে নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি। কাছে জোকা মেট্রো স্টেশন, অথচ মেট্রো শহরের মানুষ বছরের অর্ধেক সময় জলে ডুবে থাকেন। এই জল ভেঙেই চলে দোকান, বাজার, স্কুল, কলেজ। পানীয় জল আনতে যেতে হয় এই জল ভেঙেই। আমাদের এই যোগ দাঁড়াতেও পাচ্ছি না, হেঁটে জল আনতে যাচ্ছি। জমা জলে হাঁটতে চলতে বিপদ অনেক। খোসপাজরা হয়, সাপ খোপ ঘোরাফেরা করে পায়ের পাতা ঘেঁষে, ঘরেও ঢুকে পড়ে। সাপ, যোগ, মশা, পোকা মাকড় নানা রকম মানে এখন ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে। ট্রেন নেই, রাস্তাই তো নেই, রাবিশের রাস্তা, কোনো রাস্তা করেনি কর্পোরেশন। 2013 সাল থেকে ট্যাক্স দিচ্ছি আমরা। হোক না অ্যাডেড এরিয়া, কিন্তু কলকাতা পুরসভার এলাকা তো, সেখানে এমন নরক যন্ত্রণা কেন? মানে ওইখানে পাম্প আমরা বসিয়ে রেখেছি, কিন্তু পাম্পটা যে চালিয়ে জলটা ফেলবো কোথায়, সেটাই হচ্ছে মেন সমস্যা। এবার যখন পাড়ার সমাধান ক্যাম্পটা হলো, তখন আমরা ওখানে রাস্তার জন্য আর ড্রেনেজের জন্য অবশ্যই আমরা নথিভুক্ত করে নিয়েছি। আলটিমেট জল তো বিদ্যাধরী নদী আর গঙ্গা নদীতে পড়বে, তো ওখানে ড্রেজিং খুব দরকার। এই ড্রেজিংটা না হলে আমরা যাই করে নিই সেটা করতে বাধ্য। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে সম্ভবত হরিদেবপুর শহর কলকাতার বুকে এক আজব জায়গা, যেখানে রাস্তা খারাপ, আলো তথই বছর, সন্ধে নামলে ঘরে ঢুকে পড়তে হয় লোকজনকে। তখন কি তাদের কানে বাজে মেয়র ফিরহাদ হাকিমের কথাগুলো? উনি বললেন যে যেটা যে বাইরের রাস্তা সারা বাংলায় খুব ভালো, কলকাতায় রাস্তা কেন এরকম এক একটা অবস্থা। আমি যে কলকাতায় ইউটিলিটি আছে, বাইরে তো ইউটিলিটি নেই। বাইরে আপনার ঝড় হলে লাইট চলে যায়, কিন্তু কলকাতায় যায় না, তার কারণ আন্ডারগ্রাউন্ড কেবল আছে। দীপাবলি ছট পুজোতে চলবে বাড়তি ট্রেন, এ ঘোষণা পূর্ব রেলে। যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত। এই পরিষেবা 5ই অক্টোবর থেকে শুরু হয়ে এটা চলবে। আসল চাপ দেখা যাবে 20 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে, যখন কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো হবে। পূর্ব রেলের যে ঘোষণা, 21 থেকে 27 অক্টোবরের মধ্যে মোট 144টি বিশেষ ট্রেন চলবে। 28 থেকে 30 অক্টোবর ছট পুজোর সময় আরও 507টা ট্রেন চলবে। এই ট্রেনগুলো হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, আসানসোল, মালদা টাউন থেকে ছাড়বে। আর গন্তব্য প্রধানত রক্সোল, পাটনা, গোরক্ষপুর, নিউ জলপাইগুড়ি, দীঘা, মধুবনী, লামডিং, আনন্দবিহার টার্মিনাল, লখনৌ এবং ভাদোদরা। বিশেষ ট্রেনগুলোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি স্টেশনে রেল পুলিশ মোতায়েন থাকবে।